হ্যালো হ্যালো আর দোহাতেই যেহেতু বোন থাকে তাই দোহা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমি বেরোনোর চেষ্টা করব। বেরিয়ে পড়ি ফটাফট, প্লিজ প্লিজ প্লিজ, ভগবান যেন দেখতে পাই। তখনও জানি না যে পরেই আগামী সময় কি ঘটনা ঘটতে চলেছে। কোনোদিনও যেটা হয়নি সেটাই আজকে হলো আমার। হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম জানাই আজকে নতুন একটা ব্লগে। পুরো রেডি হয়ে গেছি, রেডি মানে ওই একই ড্রেস, ভিতরে জামা বদলালো, বাইরে আমার এই একটাই পাফার জ্যাকেট, আর এখন যা ঠান্ডা এই জ্যাকেট ছাড়া উপায় নেই। এই যে আমার এটা কেবিন ব্যাগ, এটা হলো চেক ইন ব্যাগ, এটা পিঠে নিয়ে যাব। আশা করি এই দুটো আমাকে কেবিনে নিতে অ্যালাউ করবে, আর যদি না করে কি করবে সেটা জানি না। যেটা চেক ইন লাগেজ আছে সেটাতে আর কোনো জায়গা নেই, ঠুসে ঠুসে যতটা দেওয়া সম্ভব ঢুকিয়ে। তো চেক ইন লাগেজে 32 কেজি অ্যালাউ। 32 কেজি তো নয়, আমার তো মনে হয় না 20 কিলো হবে, আমার ব্যাগটা হয়তো 15 কিলো হবে, যেহেতু ছোট ব্যাগ ঠুসে ঠুসে ঢোকালে অতটাও ভারী নয়। আর আমার মাঝখানে দোহাতে 12.5 ঘন্টারও বেশি ঘন্টা লে ওভার আছে। আর দোহাতেই যেহেতু বোন থাকে তাই দোহা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমি বেরোনোর চেষ্টা করব। কি হয় না হয় সেগুলো তো তোমরা এই ভিডিওতেই দেখতে পারবে। আমি এখনো জানি না কি হবে, ভগবান করে যেন বেরোতে দেয়, তাহলে বোনের সাথে দেখা হবে। ঠিক আছে, আর কথা না বলে এখন আমি বেরিয়ে পড়ি, তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই ঘরটা। তো এই যে আমার রান্নার জায়গা সমস্ত সাফ হয়ে গেছে, আর এই ন্যাকড়াটা ধুয়ে মেলে দিয়েছি। আর এই যে স্নান করেছিলাম তাই গামছা এখানে শুকাচ্ছে, কিছু করার নেই। আচ্ছা, আমি জানি না তোমাদের বা আপনাদের কিরাম লাগে, কিন্তু আমার এই গামছাতেই গা মুছে আরাম। টাওয়েলে মুছলেন যেন মনে হয় ঠিক জল শোক হলো না, যাই না, অভ্যাস যার যেরকম। আর এই যে আমার সমস্ত মানে বেডিংগুলো তুলে এক সাইডে করে দিয়েছি, কারণ এগুলোতে বিশাল ধুলো পড়ে, অথচ এর ভিতরে রাখার কোনো স্পেস নেই। খুবই ছোট হস্টেল, মানে আমার হস্টেলের রুমটা জাস্ট এইটুকুই, লিটারেলি এইটুকু। তো তার মধ্যে আমার আর রাখার জায়গা নেই, তো আমি এই জন্য এক পাশে করে দিয়েছি। এখন 12টা বাজে, 1:30-এর ট্রেন স্টেশনের পাশেই আমার হস্টেল, কাজে 5-10 মিনিটেই পৌঁছে যাবো, তাই জন্য চাপ নেই। বেরিয়ে পড়ি ফটাফট, বেরিয়ে পড়ি। আর দেখা হচ্ছে কেমন হবে জানি না, দোহাতে যদি ঘুরতে পারি সেটা তো এই ব্লগেই জানতে পারবে, কিন্তু আমি এখনো জানি না। তোমরা তো এক্ষুনি জেনে যাবে 10-15 মিনিটের মধ্যে। আমি এখনো জানি না আমার আজকে সারা রাতের পরে কালকে সকালে কি জানতে পারো। একটু টেনশন হচ্ছে যদি বেরোতে পারি। তবে হ্যাঁ, আমি ফোন করেছিলাম কাতার এয়ারওয়েজে, আর জিজ্ঞেস করেছি যে এত ঘন্টা লে ওভার আছে তো আমার ট্রানজিট ভিসা লাগবে কিনা। তো কোনো ট্রানজিট ভিসা নেই, আমি 24 ঘন্টা অবধি উইদাউট এনি ভিসা এয়ারপোর্টের মধ্যে থাকতেই পারি। তো এয়ারপোর্ট তো ঘুরে দেখতেই পারবো, কিন্তু বোনের সাথে দেখা হবে কি মনে হচ্ছে তো আমি জানি না। প্লিজ প্লিজ প্লিজ, ভগবান যেন দেখতে পাই। কতদিন বোনের সাথে দেখা হয়নি, মানে সেই আমার বিয়েতে লাস্ট দেখা হয়েছিল, তারপরে 13-14 মাস কেটে গেছে, 1 বছরেরও ওপরে। তো টোটাল এই আমার লাগেজ হয়েছে। হ্যালো হ্যালো হ্যালো, সকলে আশা করি ভালোই আছেন। আজকে নতুন ব্লগে বেরিয়ে পড়লাম ব্যাগপত্র নিয়ে, আর এখন পৌঁছে গেছি ট্রেন স্টেশনে। 2টো ট্রলি আর একটা পিঠের ব্যাগ হয়েছে, মাঝে মাঝে 2টো ট্রলিকে এক হাতে করেই ঠেলছি যাতে একটু ভিডিও বানাতে পারি। একজন কেউ থাকলে ভিডিও বানাতে বেশ সুবিধা হয়, একা একা লাগেজ নিয়ে আবার ভিডিওটা বানানো বেশ মুশকিলের ব্যাপার দেখছি। তখনও জানি না যে একটুখানি পরেই আগামী সময় কি ঘটনা ঘটতে চলেছে। এরকম যে কিছু ঘটতে পারে স্বপ্নেও কল্পনা করিনি। এখন অবধি বেশ ফুর্তিতেই যাচ্ছি, মোটামুটি 40 মিনিট আগে ট্রেন ছাড়ার পৌঁছে গেছি স্টেশনে, কাজে এখন দাঁড়িয়ে থাকবো, অপেক্ষা করব। ট্রেন ছাড়ার ঠিক মিনিট 20 কি 25 আগে আমাদের প্ল্যাটফর্ম নাম্বার জানানো হয়, ওই যে নীল রঙের স্ক্রিন ওইখানে দেখাবে। তো এখন সবাই অপেক্ষা করছে, বিভিন্ন লোকের বিভিন্ন ট্রেন, তাদের মধ্যে আমিও দাঁড়িয়ে গেলাম। কোনোদিনও যেটা হয়নি সেটাই আজকে হলো। আমার উইগোর ট্রেন ছিল, সেই ট্রেনটা 2 ঘন্টা 10 মিনিট ডিলে হয়ে গেছে। তো আমি তো তাহলে ফ্লাইটে এয়ারপোর্টে প্যারিসে পৌঁছাতেই আমার দেরি হয়ে যাবে। আমি তখনই দেখছি যে আরেকটা ট্রেন আছে ঠিক 15 মিনিটে ছাড়বে, আর আমি মানে 2 ঘন্টা 10 মিনিট ডিলে হয়েছে। এনকোয়ারি করবো যে কটার সময় পৌঁছবে, সত্যি 2 ঘন্টা 10 মিনিট মধ্যে আসবে কিনা, সিকিউরিটি গার্ড কোথায় পাবো যে ইংরেজি ভাষায় কথা বলতে পারবে, এসব করার আমার সময় নেই। দেখছি যে ঠিক 15 মিনিট একটা ট্রেন আছে, আর সেটা স্টেশন নাম্বার অলরেডি দিয়ে দিয়েছে ওরা। তো আমি তাড়াহুড়ো করে সেটা টিকিট কেটে ঢুকে পড়েছি। আমার 45 ইউরো গেল, 4000 টাকা চাকা। আমার ফ্লাইটটা ধরাটা বেশি দরকার, গেছে। এখন ঢুকে পড়েছি, পৌঁছতে হবে, দেখি কি হয় এরপর। তো আপনাদের যেরকম বললাম, মোটামুটি ট্রেন ছাড়ার মিনিট 15-20 আগে ওরা প্ল্যাটফর্ম নাম্বার দেয়। আর এখানে হঠাৎ করে দেখছি প্ল্যাটফর্ম নাম্বার তো এলোই না, তার বদলে একটা ব্লিঙ্ক হচ্ছে আলো, আর তাতে দেখাচ্ছে 2 ঘন্টা 20 মিনিট ডিলে।
এখানে কোনোদিনই ট্রেন ডিলে হয় না, ম্যাক্সিমাম 2-3 মিনিট কখনো কখনো হতে পারে, কিন্তু বেশিরভাগ সময় কোনো রকম ট্রেন ডিলে হয় না। আর যদি হওয়ার কোনো রকম স্কোপ থাকে বা কিছু থাকে সমস্যা, তাহলে ওরা না আগে থেকে ইমেলে কমিউনিকেশন করতে থাকে। এরকম হঠাৎ করে তাও আবার 2 ঘন্টা 10 মিনিট ডিলে, এটা না খুবই আনকমন ব্যাপার, কারণ এদের এরকম ডিলে হলে কিন্তু ক্ষতিপূরণও দিতে হয়। তো সেই কারণে এরকম কেউ এক্সপেকটেশন নিয়ে আমরা করি না। যাই হোক, ট্রেন ডিলে হলেও ভাগ্য ভালো ছিল যে এই ট্রেনটায় সিট অ্যাভেলেবেল ছিল। এটা হলো ইনউই কোম্পানির ট্রেন। রেন শহর থেকে প্রতি ঘন্টায় প্রায় 250 থেকে 300 কিলোমিটার গতিবেগে এগিয়ে চলেছি প্যারিস শহরের দিকে। টোটাল আমার যাত্রাপথটা হলো 360 কিলোমিটার। আর আমি এই বুলেট ট্রেনের সাহায্যে সেই পথটা মাত্র 1.5 ঘন্টায় অতিক্রম করব। মানে 1 ঘন্টায় 200-250 কিলোমিটার গতিবেগে আমরা এগিয়ে চলেছি। কোথাও মাঝখানে কোনো স্টপ ছিল না, ডাইরেক্ট প্যারিসে গিয়ে এই ট্রেনটা থামবে। এত সুন্দর এই যাত্রাপথটা, আর যদি সূর্য উঠতো তাহলে তো আরও সুন্দর লাগতো। যাই হোক, এইসব করতে করতেই পৌঁছে গেলাম প্যারিসের মোপানা স্টেশনে। বাপরে বাপ, পৌঁছে গিয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম যে প্যারিসে ঢুকে গেছি, এবার যে করেই হোক এয়ারপোর্টে আমি ঠিকই পৌঁছে যাব। তবে এখন সবে আমার যাত্রাপথের শুরু, এখনও টানা 2 দিন আমাকে যাত্রা করতে হবে। সবে তো মোপানাস পৌঁছলাম, এরপরে আমার লোকাল ট্রেন ধরে পৌঁছতে হবে শার্ল দে গল, মানে প্যারিসের যে আন্তর্জাতিক বিমানবন্দর আছে সেইখানে। সেই রাস্তাটাও যেতে আমার প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে মোপানাস থেকে। তবে এটার জন্য আমি আরইআরবি লোকাল ট্রেনের লাইন ধরবো, আর সেটা আমাকে ডাইরেক্ট শার্ল দে গল বা চার্লস দে গলের মধ্যে পৌঁছে দেবে। একটা এখানকার সুবিধা কি জানেন তো, গুগল ম্যাপ কিন্তু আপনাকে কোনখান থেকে কাকে ধরবেন, কিভাবে পৌঁছবেন, কোথায় কতক্ষণ লাগতে পারে, প্রায় পুরোটাই ডিটেলে দেখিয়ে দেবে এবং যথেষ্ট অ্যাকিউরেটভাবে আপনাকে দেখাবে। সেটা ভালো। এভাবে ছুটে চলেছি প্যারিস শহরের বুক দিয়ে, আর কত স্মৃতি মনে পড়ে যাচ্ছে, কত দিন কাটিয়েছি প্যারিসে। আপনারা যদি আমার ব্লগ আগে থেকে ফলো করে থাকেন তাহলে তো জানতেই পারবেন যে অভিরূপ এখানেই কাজ করতো প্যারিস শহরে, আর সে কারণে প্রত্যেক উইকেন্ডে একটা সময় আমি চলে আসতাম প্যারিসে। আর কত দিন কত রকম সময় আমরা কাটিয়েছি, কত ভালো মুহূর্ত কাটিয়েছি, কত দুঃখের মুহূর্ত কাটিয়েছি। কোনো দিন অনেক টেনশনে কেটেছে, আবার কোনো দিন খুব আনন্দে কেটেছে। কত এক্সপেরিমেন্ট এখানে ফেল হয়েছে অভিরূপের, আবার এখান থেকে ছোট ছোট সাকসেসও পেয়েছে। এভাবেই প্যারিস শহর আমাদের জীবনের মনের মণিকোটায় আর কি দাগ করে রয়ে গেছে। এবার আবার লোকাল ট্রেন ছেড়ে উঠেছি সিডিজি ভ্যালে। তো আরইআরবি শার্ল দে গল বলে যে স্টেশনটা এনে পৌঁছে দিয়েছিল, সেখান থেকে সিডিজি ভ্যাল মানে হলো এখানকার ছোট ট্রানজিটের জন্য এরকম ট্রেন পাওয়া যায়, যেটা ফ্রি সার্ভিস আর কি, শাটেল সার্ভিস বলে। সেটা করে টার্মিনাল 1-এ পৌঁছে গেলাম। দিয়ে ফাইনালি বসে বসে ঠ্যাং নাচাচ্ছি, কারণ এত কাণ্ড করে আগে ভাগেই পৌঁছে গেছি, করে জলদি পৌঁছে গেছি। এখন ট্যাঙ্কে চলবে, বসে আছি। এরপরে বাড়িগুলোতে কল করে নিলাম, সবাইকে বললাম যে ঠিকঠাক আছি, আর কোনো অসুবিধা হচ্ছে না। দিয়ে তারপরে একটা করে কাজ এগোলাম। ব্যাগেজ ড্রপ করার পরে এখন যাচ্ছি ইমিগ্রেশনের উদ্দেশ্যে। তো ফ্রান্সের এই প্যারিসের এয়ারপোর্টটা অলিম্পিকের সময় বিরাট সাজিয়েছিল, বিরাট মানে নতুনত্ব করেছিল। একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোর এরকম বড় বড় কানেক্টিং সার্ভিস আছে। এক রকমের ট্রাভেলেটরই বলা যেতে পারে, কিন্তু এক ফ্লোর থেকে অন্য ফ্লোর এভাবে কানেক্ট করেছে ঝুলন্ত অবস্থায়। এটাতে চড়তে পারা কিন্তু আপনার দারুণ লাগবে, বেশ একটা অ্যাডভেঞ্চারাস লাগবে, কারণ কাঁচের ছাদ দিয়ে আপনি উপরে থাকা ট্রাভেলেটরগুলোকেও দেখতে পাবেন এবং নিচে থাকা মানুষদের ওখান দিয়ে যেতেও দেখতে পাবেন। ইমিগ্রেশন হয়ে গেছে। সব মিলিয়ে বেশ কিলোমিটারের বেশি রাস্তা হবে যেটা আপনাকে অতিক্রম করতে হবে প্যারিস এয়ারপোর্টের মধ্যেই এক স্থান থেকে অন্য স্থানে। কিন্তু ওই যে শাটেল সার্ভিস থাকার জন্য আর বড় বড় এরকম ট্রাভেলেটর থাকার জন্য আপনার হাঁটতে যে খুব একটা হবে তা কিন্তু নয়। আর যদি আপনার পায়ের অসুবিধা থাকে তাহলে অবশ্যই আপনি হুইল চেয়ার সার্ভিস পেয়ে যাবেন। কাজে অনেক রকম সাপোর্ট আছে, একেবারেই কোনো কিছুতে আপনার অসুবিধা হবে না। আর সব জায়গায় বড় বড় করে সাইনবোর্ডে লেখা আছে যে কোন জায়গায় যেতে গেলে কোন দিকে যেতে হবে, তীর চিহ্নও দেওয়া আছে, তাই রাস্তা খুঁজে পেতে মোটেও কোনো সমস্যা হবে না। তবে হ্যাঁ, আপনি যদি কোনো মানুষকে জিজ্ঞেস করতে চান যে ঠিক কোন জায়গায় যাব, তাহলে রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকের সংখ্যা কম, কিন্তু ইনস্ট্রাকশন বোর্ডে ইনস্ট্রাকশন খুব ক্লিয়ারলি দেওয়া থাকে আর অ্যারো করা থাকে। আর একটা জিনিস জানবেন, ফ্রান্সের একটা জিনিস হলো যে যদি অ্যারো চিহ্ন নিচের দিকে করা থাকে, মানে ডাউন অ্যারো যদি থাকে, তাহলে জানবেন যে আপনাকে সামনের দিকে যেতে হবে। ডাউন অ্যারো মানে নিচের দিকে, মানে নিচের ফ্লোরে যেতে হবে তা কিন্তু নয়, ডাউন মানে সামনের দিকে যেতে হবে। এই দেখুন, এইখানে যেতে যেতে আপনার চোখে পড়বে ফ্রান্সের বিভিন্ন দর্শনীয় স্থান। আর এই এয়ারপোর্টেই ছেড়ে যাওয়ার সময় প্যারিসে কি কি দেখতে ভুলে গিয়েছেন সেটাও একবার রিমাইন্ড হয়ে যাবেন।
কিছুক্ষণ ডিউটি ফ্রিতে এটা ওটা ঘেঁটে দেখলাম, এমন সময় দেখি বেশ খিদে পাচ্ছে আর তখনও ফ্লাইট ছাড়তে 2-3 ঘন্টা বাকি। তো তাহলে আর কি করি, এসে গেলাম ম্যাকডোনাল্ডের দোকানে আর সেখানে এরকম ডিউটি ফ্রির সামনে সুন্দর ভিউ দেখতে দেখতে অর্ডার করে দিলাম ফিশ বার্গার। প্রচণ্ড খিদে পেটেও আপনাদের জন্য খাবার আগে একবার খুলে দেখিয়ে দিই যে ভেতরে এখানে কি দিয়েছে। বেশি কিছু না, এই একটু মেয়োনিজ টাইপের দিয়েছে আর তার মধ্যে কিছু হয়তো হার্বস ছড়ানো আছে, একটা চেডার চিজের 15 পিস দিয়েছে আর একটা ফিশ ফিলে দিয়েছে। কিন্তু সবটা মিলিয়ে একসাথে কামড় দিতে বেশ ভালো লাগছিল। খুব লাইট ওয়েট বার্গারটা, বেশ যে পেট ভরে যাবে তাও নয়, কারণ রাত্রে তো ডিনার পাবোই। আর তার থেকেও বড় যে আমার শুকনো বার্গার খেতে খুব একটা ভালো লাগে না, তো মেয়োনিজ দেওয়ার জন্য টেস্টিও হয়েছে বেশ। তো চটাপট এবার খেয়ে নিই। এয়ারপোর্টে বার্গারটার দাম পড়লো 6.4 ইউরো, মানে বুঝতে পারছেন ওই 550 টাকা মতো হতে পারে। কিন্তু খিদের মুখে ভালোই লাগলো, একটু খরচা হলেও এমন কিছু নয়, ঠিকই আছে এখানকার দাম অনুযায়ী। খাওয়া দাওয়া করে গিয়ে বসে গেলাম 26 নম্বর গেটে। এখান থেকেই আমার ফ্লাইটটা ছাড়ার কথা। আলাদাই ব্যাপার জানেন তো প্যারিস এয়ারপোর্টের। প্রথমবার যখন এসেছিলাম এত ভালো ছিল না এয়ারপোর্টটা, পরবর্তীকালে অলিম্পিক হওয়ায় এয়ারপোর্ট একবারে ঝাঁ চকচকে করে দিয়েছে। বসার সিটগুলো একেবারে হাইফাই, নিচে কার্পেট বিছানো আছে, এই কার্পেটের উপর দেখুন পাটা দিয়েছি, কি সুন্দর মাটিটা একদম সুন্দর করে কার্পেট বিছানো, আর বসার প্রত্যেকটা সিট এরকম সুন্দর করা। এটা কোনো হাইফাই বিজনেস ক্লাসের সিট নয়, যে কোনো নর্মাল মানুষই এইরকম সিটেই বসতে পারে। আর প্রত্যেকটা মানুষের সিটের পাশে দেওয়া আছে এরকমভাবে ইলেকট্রিক কানেকশন, চার্জার গোজার জায়গা, ডেটা কেবল কিংবা ওই আপনার প্লাগ পয়েন্ট দুটোই এখানে গুঁজতে পারেন। তো আমার ইউনিভার্সাল চার্জার আমি এখানে গুঁজে দিয়েছি, দিয়ে আমি মোবাইলে চার্জ করছি। কিছুক্ষণ এখানে বসে থাকার পরেই এসে গেল ফ্লাইটে ওঠার সময়। কাতার এয়ারওয়েজের ফ্লাইটে প্রথমবার চড়ে পড়েছি, দেখা যাক কি কি দিয়েছে। হেডফোন আছে, এই হলুদ এনভেলপটায় কি আছে খুলে দেখতে হবে। তার সাথে এই যে কম্বল দিয়েছে আর নিচে সাদা রঙের বালিশ দিয়েছে। আর জায়গাটা মোটামুটি পা রাখার একই রকম, আলাদা নয়, সব ফ্লাইটে যেরকম হয় সেরকমই জায়গা ছিল। ফ্লাইটে উঠে পড়লেই মনটা কিন্তু বেশ ভালো লাগে, মনে হয় এবার ঘর যাচ্ছি। অবশ্যই কলকাতা যাওয়ার ফ্লাইট হলেই মনটা ভালো লাগে, উল্টো দিকের ফ্লাইটে এতটাও আনন্দ হয় না। এবার দেখুন খাবারটা যখন দিয়েছে কি বিশাল টার্বুলেন্স হচ্ছে। আমি কিন্তু ইচ্ছা করে ক্যামেরাটা কাঁপাইনি, এটা ফ্লাইটে টার্বুলেন্সের জন্যই কিন্তু এতটা জোরে জোরে কাঁপছিল আমার হাতটা। আমি চুজ করেছিলাম হিন্দু ননভেজ মিল, কিন্তু রাত্রিবেলার ফ্লাইট তাই বেশ অন্ধকারই করে রেখেছিল আর সেই কারণে ঘুমও হচ্ছিল আমাদের সবার। এরপরে ল্যান্ডিং হয়েছে দোহাতে, নামিয়ে নিয়েছি আমার ট্রলিটা উপরের কম্পার্টমেন্ট থেকে, আর দাঁড়িয়ে পাটা দেখছি পুরো ঝিঝি ধরে গেছে। এদিকে মনটা গুড়গুড় করছে, বেরোতে কি পারবো এয়ারপোর্ট থেকে, ওরা কি দেবে? যদি দেয় তাহলে বোনের সাথে দেখা হবে, কি জানি কি হয়, একটু চিন্তাতেই আছি, কি প্রসেস তাও জানি। পৌঁছে গেছি কাতারে, অবস্থা খুব খারাপ, সারা রাত ধরে চলতে চলতে একদম ক্লান্ত হয়ে গেছি। হোটেলে যাব, ফ্রেশ হবো, মাত্র 8 ঘন্টা, তাও নয় 6 ঘন্টা টাইম, মনে হয় 6 ঘন্টার মধ্যে যতটা পারবো ঘুরবো, তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো। এসে গেছে আমার বোন, আর ওর সাথে গাইড করার জন্য ওর এক এখানকার পরিচিত বন্ধু চলে এসেছে, তো ভালোই হবে, তাহলে একসাথে সবাই মিলে ঘুরতে পারবো। পৌঁছে গেছি দোহাতে, কি ভয় লাগছিল আমাকে ইমিগ্রেশনে বেরোতে দেবে কিনা, কি হবে না হবে, কিন্তু কোনো অসুবিধা হয়নি। কি কি প্রসিডিওর করতে হয়েছে আমি বলে দেবো, তোমরা যদি কেউ দোহাতে লং লেওভার থেকে ঘুরতে পারো। এই হাই বল, ব্লগে এ হলো আমার বোন, হাই, আর এ হলো বোনের বন্ধু। हेलो हेलो, एक्सप्लेन करो क्या है। अभी ये जो देख रहे हो आप इधर का एरिया, ये मैन मेड है, तो ये बनाया गया है यहाँ पे। अच्छा, ये पूरा सीज का जो पार्ट है जी, सी एक्चुअली में वहाँ से स्टार्ट होता है, बट इन्होंने ना इधर थोड़ा सा स्पेस बना करके इधर भी पानी का बना दिया है, तो ये आर्टिफिशियल है। बट उस साइड में आप देखोगे ना तो वहाँ पानी के फ्लो के लिए उस साइड मतलब उस साइड में वो बीच वाला, जी जी, वहाँ पे पंप्स लगे हुए हैं, तो वो पानी का फ्लो बढ़ाते हैं वहाँ से, नहीं तो इसमें लाने लगता है ना, ये एक्चुअल में रियल नहीं है, ये बनाया हुआ है। और जो अरेबियन सी है वो वहाँ से स्टार्ट होता है, वो एकदम आखिरी वाला जो है इधर, ये अरेबियन सी है, इधर पंप लगा के कुछ तो किया है, इधर फ्लो कर रहे हैं ऐसे, नहीं तो इसमें लाने लगता है ना गंदा पानी है, क्योंकि वो नेचुरली नहीं हो रहा है ना प्रोसेस। और ये क्या है, इतना शेड्स क्यों है, अम्ब्रेला इतने सारे लगे हुए हैं, ये क्या है? वो पार्किंग है, पार्किंग है, पार्किंग में अम्ब्रेला होता है क्या? कार पार्किंग है ना, गाड़ी डाला है, क्योंकि जब यहाँ पे समर होता है ना तो बहुत ज्यादा हीट होता है, मतलब हॉट होता है, तो उस वजह से कार वगैरह में आग लगने का भी प्रॉब्लम रहता है। अरे बाप रे, ओ, तो इसीलिए यहाँ पे सब शील्ड लगी होती है कार्स के लिए, कवर रहता है। इतना सुंदर है। ফ্রান্স থেকে এসে আমার এখানে এত
আলো, সূর্যের আলো দেখে কি যে ভালো লাগছে, শুধু মেঘ আর বৃষ্টি, মেঘ আর বৃষ্টি। কি ঠান্ডা ভালো লাগে না, গরম ভালো লাগে। ওই জন্য তো 50 ডিগ্রিতে রাখিস তুই। করবো বলে নতুন জামা পরে এসেছি। তুই আমাকে একটা নতুন জামা দে না, আমি পরে তাহলে ঘুরবো আজকে। করার আছে, নতুন না হলেও চলবে, যা হোক একটা। মেট্রো স্টেশনে পৌঁছে গেছি, এটা নাকি মেট্রো স্টেশন। সবকিছুই হাইফাই এখানে, ঝকঝক করছে রে। এ দেখো কি দারুণ দেখতে মেট্রো কার্ড, খুব সত্যি খুব সুন্দর। আরে কত রকম কালারের কবে না, আমাদের আছে কিন্তু খুব বোরিং, এত কালারফুল নয়। এই করে পাস বানিয়ে দেবে আজ না, ফ্রি হবে। दीदी का क्या होगा, फ्री पास। फ्री नहीं मतलब বাহ কি দারুণ জায়গা রে। अच्छा ना टैप यहाँ पे वाईफाई से ही हो जाएगा। বাহ বাহ বাহ, ভাবতেই পারছি না পৌঁছে গেছি কাতারে। পাগল জঙ্গলি লাগছে, এবার একটুখানি গিয়ে নিজেকে ঠিক করবো, করে বেরোবো। এইসব পাওয়া যাচ্ছে এখানে, এমনি নর্মাল ইন্ডিয়ান বাজারের মতো ভালো জিনিস পাওয়া যাচ্ছে, ভালো ভালো। अरे ये तो मैं फ्रांस से ये लेके आई, इधर ही है ये, क्या फालतू। सब 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 जगह मिलता है आज। रेट भी 13, मतलब कितना होगा इंडियन रुपी में? 3 यूरोज। बाप रे, 3 यूरोज। हाँ वैसा ही है, सेम प्राइस है, कोई डिफरेंस नहीं है। सब मिल जाता है, जैसे जैसे इंडिया में भी मिलता है। पेप्सी, 7 अप, माउंटेन ड्यू, रेड बुल, কোকা কোলা, কিছুই তো বাদ নেই, যা পাওয়া যায়। আর আমি এটা নিয়েছি, ও নেই কর सकते। তো ওই সুপার মার্কেটে যেটা ঢুকেছিলাম ওটা কিন্তু কাতারের মেট্রো স্টেশনের মধ্যেই ছিল। আর ওখানকার দোকানদার হিন্দিতেই বললো যে এই তোমরা ছবি তুলো না, এখানে মানা আছে। তো আমার বোন আর আনাস, মানে ওর বন্ধু যে, ওরা দুজনে মিলে একটা ডে পাস বানিয়ে দিল 6 কাতারি রিয়াল খরচা করে, যেটা আমি একটু পরেই হারিয়ে ফেলবো। 130, এটা 130 টাকার টিকিট। কত কিলোমিটার যাওয়া যাবে? ऐसा कुछ नहीं है, आप पूरा 100 मतलब लाइक एक दिन के लिए 24 आवर्स के लिए आप एक्स्ट्रा 24। ये देखो, इसका भी ब्लॉग है, किसी को फॉलो करना है। যদি আপনারা হিন্দি ভাষা বুঝতে পারেন তাহলে আনাস খান ব্লগস বলে ওর একটি চ্যানেল আছে, সেটি ফলো করতে পারেন। কি যে হাইফাই মেট্রো স্টেশনটা, দেশে ঢুকেই বোঝা যাচ্ছে যে এখানকার অর্থনৈতিক অবস্থা যথেষ্ট ভালো। সব জায়গাটাই বেশ যেন সাজানো গোছানো। ব্যাটু ভাই হাইফাই আর কাতারের মেট্রো দেখো কি দারুণ রে। এরকম নয় হাইফাই, এটা হ্যাঁ বিরাট হাইফাই। পয়সা দেখা যাচ্ছে। नहीं इनके पास पैसे भी ज्यादा है। মেট্রো করে এখন যে মেট্রো স্টেশনে পৌঁছেছি এর নাম হলো আল জাদেদা, না জাদেদা, আল জাদেদা, জাদিদা, আল জাদিদা, আল জাদিদা। এখানে কি যেন একটা যাবো, হলিডে ইন বলে একটা হোটেলে যাবো। দারুণ দারুণ মেট্রো স্টেশন পিছন হাইফাই, ভাল লাগছে। আমাকে ঠিক করতে হবে নিজেকে গিয়ে। অনেক ট্রাভেল করে আরে देखने को मिलेंगी, बट मैं आपको अच्छी जगह पे लेके जाऊंगा जहाँ पे आपको अच्छे से स्काई क्रैकर, स्काई लाइन दिखेगा। চলো দোহা আল জাদিদা, আল জাদিদা। তো এখানে এখন আপাতত এত বেশি বড় বিল্ডিং নেই, অন্য এরা কোথায় নিয়ে যাবে সেখানে দেখতে পাবো, দেখা যাক কি হয়। এটাই খুবই সুন্দর। আরে এই চুপ কর, বলছি যে এরা বলছে এখানে যদি এই লাগেজটা আমি ফেলে দিয়ে চলে যাই, এখানেই পড়ে থাকবে সারাদিন, কেউ নাকি চুরি করবে না। এখন সেটা ট্রাই করে দেখবে। না বাবা, ট্রাই করতে গিয়ে আমার লাগেজ গায়েব হয়ে যাবে। তো এরা বলছে যে অনেক সময় শপিং মলে যাওয়ার সময় কোথাও রাস্তায় রেখে দিয়ে লাগেজ চলে যাও, তারপর শপিং টপিং করে লাগেজ নিয়ে ফেরত যাও, কেউ নেবে না। না কেউ নেবে আর না। এর চুরি না ভুলে গেছিল, কি ভুলে গেছিল? গাড়িতে পার্টস ভুলে চলে গেছিল, হ্যাঁ কিন্তু গাড়িওয়ালা এসে ফেরত দিয়ে গেছে পার্স। বাবা দারুণ দারুণ। আসলে অনেক ইনসিডেন্ট আছে। আমার যে কালেক্ট ছিল আইসা বলে, ওর পুরো পার্সে এটিএম কার্ড, পয়সা সব ছিল, আর ও কোথায় ফেলেছে নিজের মনে वापस নেই। कर दिया। पुलिस कॉल कर, बाप रे अच्छी बात है, ये ऐसे ही होना चाहिए, এরা আমি হওয়া উচিত, তাই না? চলো চলো যাওয়া যাক। गाड़ी आ रहा है। রাস্তায় বাড়িঘরগুলো সবই কি সুন্দর যে লাগছিল। তো আপনাদেরকে যেটা বলে দিই সেটা হলো যে কিভাবে আমি বেরোতে পারলাম এয়ারপোর্টের বাইরে। তো আমার যেহেতু 8 ঘন্টা বা 10 ঘন্টা একটা মিনিমাম কি টাইম রিকোয়ার্ড লে ওভারের জন্য, সেটার থেকে যদি বেশি টাইম লে ওভার থাকে তাহলে আপনি ট্রানজিট ভিসা নিতে পারবেন। এবং তার জন্য যেটা আমাকে করতে হয়েছে সেটা হলো ডিসকভার কাতার থেকে স্টপ ওভার বুকিং বলে একটা হোটেল বুক করতে হয়েছে। তো এই ভিসাটা আপন অ্যারাইভাল আপনি পেয়ে যেতে পারেন
উইদাউট এনি কস্ট। সেই কারণে আপনার জন্য এটা কিন্তু খুবই কনভেনিয়েন্ট একটা উপায়। এছাড়াও বিভিন্ন ট্রিপ অ্যারেঞ্জ করে দোহা এয়ারপোর্ট থেকে, তো আপনার লে ওভার থাকলে সেই ট্রিপগুলোও আপনি নিতে পারেন। যেমন আমি একটা বাস ট্রিপ দেখছিলাম যেটা 115 রিয়াল ওরা চার্জ করছিল এবং তার বিনিময়ে 3 থেকে 4 ঘন্টা বাসে করে এয়ারপোর্ট থেকে পিক আপ আর ড্রপ হবে, ওরা ঘুরিয়ে দেখাবে কাতারের বিভিন্ন অঞ্চল। আর এছাড়াও আরও নানান রকম অপশান আছে, যেমন ধরুন আপনি ডেজার্ট সাফারি করতে পারেন জিপে করে। প্রত্যেকটার জন্য একটা রিকোয়ার্ড টাইম দরকার, কোনোটায় 6 ঘন্টা লে ওভার টাইম, কোনোটায় 4 ঘন্টা লে ওভার টাইম, এরকম আর কি। बहुत बहुत ये रे भाई इतना राकेश जी अपना दिमाग लगा रही थी, वो बोलती थी मैं दूसरे होटल में बुक करूंगी, कोई दूसरा उल्टा सीधा होटल बुक कर रही थी। मैं अच्छे होटल में बुक कर रही थी, बोल रही थी रमाडा में बोल रही थी। रमाडा तो उतना अच्छा नहीं है, हॉलिडे इन यही बोला मैंने तो ये बेस्ट होटल तो अच्छा ही रहेगा। रुको रुको थोड़े ले ही लेती हूँ इतना। वाओ क्या व्यू है भाई, क्या व्यू है। एट द 5th फ्लोर ऑफ हॉलिडे इन। কেমন রুম ডেসক্রাইব করো। हमारा रूम, এটা আমার রুম। এটা কি দেখাচ্ছ? तो यहाँ से আচ্ছা स्टार्ट এটা তো From বাবা, bathroom. এটা আমার রুম হলে বাথরুম দেখাচ্ছে। এই আজকে বাথটবে তো চান করতেই হবে। আছে 2 ঘন্টা থাকার সময়, 2 ঘন্টাও থাকবো না। হ্যালো হ্যালো হ্যালো, এগুলো আর কি দেখাবো। बहुत ही अच्छा ওয়েলকাম মিসেস ঘোষ। এ লিখে রেখে দিয়েছে। वो आपका लगेज वगैरह के लिए होगा। না না ওটা গ্রিন রুমের ওই কানেক্টিং রুম। नहीं अरे মানে नहीं यार, इसको खोलो ना, कोई दिक्कत আরে এটা কানেক্টিং नहीं। कहाँ से कनेक्टिंग रूम है भाई, वार्डरोब है ये, क्या कनेक्टिंग रूम? अच्छा वार्डरोब है ऐसा, कनेक्टिंग रूम है। सही है। बोल रहे हो कनेक्टिंग रूम है वो। अगर तेरा कोई ए चलो जल्दी जल्दी करते, तुम लोग वीडियो बनाओ। वे मेरे लिए कॉफी बनाओगे क्या तुम लोग? तो बना सकते हो ना, कॉफी बनाओ, कॉफी बनाओ। वही करो करो। क्या হোটেল में ला, আরে এরা পাগলগুলো এমন সুন্দর হোটেল আমার জন্য বুক করেছে। এরাও হোটেলে জীবনে কোনোদিনও থেকেছে কিনা সন্দেহ। নরমালি না, ইন্ডিয়া জাপানে 5 স্টার হোটেল হয়, এখানে 4 স্টার। এটা 4 স্টার। এই তুই নাচ ক্যাপা আছে। এটা দেবো কিন্তু আমি, না। এটা ভিডিওতে আসবে আসবে আসবে। এসে গেছি, এটা হলো আমার বোন, আদরের সেই বোন। বিয়ের সময় ছিল, এখন বিয়ের পর আবার 1 বছর হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে মেয়েটা। কতদিন বাদে তোর সাথে দেখা হচ্ছে, কি যে ভালো লাগছে। টায়ার্ড, কোনো এনার্জি নেই, মাথা মানে এত অবস্থা, আমি একটু ফ্রেশ হই। কিন্তু দেখা হয়ে এত আনন্দ হচ্ছে, জানি না কোথা থেকে এত গল্প করছি, বক বক করছি, দারুণ লাগছে। আর থ্যাংক ইউ, এসব ব্যবস্থা করে রেখেছে। মানে আমার বোন এখানে থাকে কিন্তু খুব একটা কিছু জানে না, হ্যাঁ। কিছুই জানে না, বন্ধুর মতো শুধু এখানে রয়েছে, শুধু থাকি। দিয়ে বলছে কি জানি কোথায় কি করব, তারপর ওর বন্ধুকে জিজ্ঞেস করাতে সে করে দিয়েছে। তো ফর্চুনেটলি ওরও ছুটি ছিল, তো সে কারণে আমি বলছি তাহলে ওই যখন করেছে, ওই যখন জানে ওই আসুক, কারণ অল্প সময়ের মধ্যে সব ঘুরতে হবে। তো দেখা যাক কি হয়। এবার আমি ফটাফট ফ্রেশ হইনি, পাগল হয়ে আছি, পাগল। চল চল এখন গরম গরম কফি খাচ্ছি। কি কেমন খেতে করেছে কফিটা? আমার ভালো লাগে না কফি খেতে, তুই একটা অপদার্থ। কফি খাওয়া চলছে এখন। চাটাই বেশি ভালো লাগে। চাটা, হ্যাঁ সেটা অবশ্য ঠিক, চা আমারও খুবই ভালো লাগে, বেশি ভালো লাগে চাটা। কিন্তু উপায় না থাকলে কফি দিয়ে কাজ চালাতে হয় আর কি। ফটাফট কথাগুলো বলে নি, যেগুলো ইম্পর্টেন্ট কথা। সবার প্রথম সেটা হলো যে, এটা দেখাসনি আগে? না শোন না, যেটা হলো ইম্পর্টেন্ট সেটা হলো যে কি করে বেরোলাম, কি প্রসিডিওর ফলো করতে হবে যদি কাতার এয়ারপোর্ট থেকে লং লেওভারে বেরোতে চাও। তো যদি 8 ঘন্টার বেশি, না কত ঘন্টার বেশি, 8 ঘন্টা বলছিল, 8 ঘন্টার বেশি যদি লেওভার থাকে, তাহলে অন রিকোয়েস্ট এয়ারপোর্ট থেকে বেরোতে পারা যেতে পারে। তার জন্য আমাদেরকে ডিসকভার কাতার থেকে স্টপ ওভার বুকিং বানাতে হয়েছে। তো আমরা হলিডে ইনে এই যে মহিলা বানিয়ে রেখেছিল, তাই জন্য আমাকে ঝামেলা করতে হয়নি। তো আগে থেকে, আর মিনিমাম 3 দিন আগে বুক করে রাখতে হবে, তাই তো? 3 দিনের মধ্যে করলে হবে না, তার আগে বুক করে রাখতে হবে। আর বোর্ডিং পাস থাকতে হবে, যেটা ফেরত যাওয়ার মানে কাতার ছাড়ার টাইমটা ডিসাইডেড দেখাতে হবে। তাহলে ওরা কতক্ষণ অব্দি, 96 ঘন্টা অব্দি দিতে পারে নাকি? হ্যাঁ ওইরকমই 3 দিন মতো ওরা দিতে পারে, 3-4 দিন মতো মনে হয় ওরা লেওভারে দিতে পারে। তো আমার তো অতক্ষণ না, আমার লেওভার 12.5 ঘন্টার, একদমই কম, যেটা 5 ঘন্টা না 6 ঘন্টা হাতে থাকে। হ্যাঁ মানে কিন্তু দেখা হচ্ছে, এটাই আসল। আমার ছিল যে জিনিস দেখতে পারি না পারি, বোনের সাথে দেখা হবে, এটাই হলো আসল মজার জিনিস। তো সেটার জন্য দারুণ লাগছে যে দেখা হয়ে গেছে। আর গল্প করতে পারো 5-6 ঘন্টা, এটাই বা কত কম পাওনা নাকি? যাওয়ার পথে দেখা হয়ে গেল। এই যে বাবা বাবা
ए बुक कर ये की করেছে কফি বানিয়েছে কফি আরে কফি পি লো মুঝে नहीं इतना पीना হোটেল ওই বুক করেছে হোটেলও বুক করেছে আসলে এরা না হোটেলে মানে এরা জব করে হোটেল ম্যানেজমেন্ট করে সেই কারণে এরা এই ডিটেলস গুলো জানতো যে কোথা থেকে বুক করতে হবে কোথায় করলে ঠিকঠাক হবে ভালো হবে ঠিক আছে তো এই হয়েছে অবস্থা আপাতত আপডেট হলো যে তাড়াতাড়ি করে দেখছি এখানে একটা ওয়ার্ড্রপ আছে সেটা আবার খুললেই আলো জ্বলে উঠছে ভিতরে আছে ইস্ত্রি এ আবার স্লিপার পড়ছে এখন বের করে 2 মিনিটের জন্য স্লিপার পরবে গয়নাগাটি রেখে সেফটি লকার পিন দিয়ে রেখে দিলে সেফটি ও লকার তারপর বাথরুম আরে এটা কি রে ও এটা ইস্ত্রি করা টেবিল তারপরে এখানে হেয়ার ড্রায়ার আছে সবই আছে ব্যাপক ব্যবস্থা ব্যাপক তো আমাদের বেশি সময় নেই এবার গুছিয়ে এবার বেরিয়ে পড়ব অনেক কিছুই আছে কিন্তু ঘোরার সময়টা এতটাই কম যে এবার তাড়াতাড়ি করে বেরোই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এর পরের দিনের ভিডিওতে কি কি ঘুরেছি সেগুলো তো দেখাবোই আর যদি সেগুলো দেখার ইচ্ছা থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটাকে লাইক করতে হবে আর নোটিফিকেশন বাটনটাকে প্রেস করে রাখতে হবে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ভিডিও নিয়ে ততদিন অবধি ভালো থাকুন সুস্থ থাকুন সারা জীবন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিলাম পরের ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই আর হ্যাঁ ভালো কথা যে আমি ভালোভাবে সুস্থভাবে পৌঁছে গেছি দেশে আর এখন রয়েছি 2 বাড়িতে শেয়ার করে কখনো এখানে কখনো ওখানে এনজয় করছি আর মাঝে মাঝে চেষ্টা করব খুব অল্প হলেও ভিডিও বানাতে তবে বাড়িতে আমি খুব একটা ভিডিও বানানো পছন্দ করি না কারণ গল্প করার মানুষের সাথে মানুষের কানেকশনেরও তো একটা সময় থাকে দরকার হয় তাই না পার্সোনাল লাইফটা পার্সোনালভাবেই রাখতেও বেশ ভালোই লাগে কিন্তু অল্প স্বল্প ভিডিও বানানোর চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকের মতো বিদায় নিচ্ছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ভিডিওটাকে লাইক করে দিয়ে যাবেন টাটা